আচ্ছা, এখানে দেখেন যে এই যে হেডার ইমেজটা, এই ইমেজটা কিন্তু টোটাল এরিয়া জুড়ে হবে। অর্থাৎ এই ইমেজটা দেওয়ার নিয়ম হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ইমেজটাকে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যদি ছোট স্ক্রিন হয় সেক্ষেত্রে ছোট হয়ে যাচ্ছে, আবার বড় স্ক্রিন হলে বড় হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ, এই সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এইটাকে এমনভাবে দিতে হবে যে কোনো স্ক্রিনেই যেন এটা 100% হয়। তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ কভার নামে সিএসএস একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে আপনার সেন্টার সেন্টার, অর্থাৎ উপরেও সেন্টার নিচেও সেন্টার। কিভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি। আর এখানে দেখেন কিছু আইকন আছে, এই আইকনগুলো যদি আমরা পিএনজি ইউজ করি সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে ব্রাউজারে লোড হতে। এই আইকনগুলো ব্যবহার করতে হবে ফন্ট অসাম দিয়ে। ফন্ট অসাম নামে একটা সার্ভিস আছে, সেইটা ব্যবহার করতে হবে। আপনারা খাতা কলম নিয়ে আসবেন, খাতা কলম নিয়ে আসলে আমি এই যে বলছি যে ফন্ট অসাম লিখে নেবেন, যে ফন্ট অসাম কি জিনিস কিভাবে করতে হয় সেগুলো নিয়ে প্রশ্ন করবেন। খাতা কলমে লেখার অভ্যাস থাকলে সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। যেমন আমি বললাম ব্যাকগ্রাউন্ড সাইজ, আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড সাইজটা কি। যেমন গতদিন আমি বলছি যে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক, এই সম্পর্কে বোঝাবো, কিন্তু পরে আর মনে নাই, আপনাদেরও মনে নাই। তো আমি যেগুলো বলছি সেগুলো যদি একটা রাফ নোট করেন, পরে যদি বলেন যে ভাই এটা তো বললেন কিন্তু এটা সম্পর্কে আমাদের বলা হয় নাই, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, কোনটা এটার? হ্যাঁ, এটা উইড আমরা 100% করে দেবো এবং সেই ইমেজটা যাতে টোটাল 100% ফিল হয়ে যায় এরকম করব। জুম ইন আউট করে দেখবেন, মাউসের চাকা ঘোরাইতে হবে কন্ট্রোল ধরে, দেখলে জুম ইন আউট করে দেখবেন যে প্রত্যেকটা স্ক্রিনে যেন ঠিক দেখা যায়। আর আইকনগুলো হবে ফন্ট অসাম দিয়ে। ফন্ট অসাম ব্যবহার করার সিস্টেমটা খুবই সহজ, সেটা আমি দেখাই দিব। আর এখানে এই তো, এছাড়া আর মোটামুটি আর কিছুই নেই। এখানে এই যে এই আইকনগুলো আছে এগুলোও ফন্ট অসাম দিয়ে ব্যবহার হবে। আর এই নিচে আছে মেনু। তো আমরা এখানে দেখেন ফন্ট অসাম যদি ব্যবহার করতে চাই, আমাদের কুইক স্টার্ট দিয়েই আজকে প্রথম থেকে শুরু করব। সেটা হচ্ছে আমরা ফন্ট অসাম লিখে গুগলে সার্চ করি, এখানে দেখবেন যে fontawesome.io, এই ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে www.fontawesome.io। এই ঠিকানাতে, ওয়েবসাইটের ঠিকানাটা লিখে নেবেন অবশ্যই। এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করলে দেখবেন যে ফন্ট অসামটা ডাউনলোড হয়ে গেছে। এটা ছোট্ট একটা ফাইল। তো এখানে এখন আমরা শুরু করি। HTML নামে একটা ফোল্ডার করলাম। তো এখানে এটা তো লাগবে না। এখানে যাওয়ার পরে আমি প্রথমে যেটা বলেছিলাম যে এইটা কেটে দেই, অর্থাৎ আমাদের এইগুলো তো এখন দরকার নেই। অর্থাৎ এখানে আমরা আমাদের কাজ করব, তাই না? এই অংশটুকু তো বুঝতে পারছেন, এই অংশটুকু অর্থাৎ কিভাবে কুইক স্টার্ট করা হয়েছে এটুকু বুঝতে পারছেন, তাই না? কিন্তু লেআউটিং অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, কুইক স্টার্ট কিছুই না। কুইক স্টার্ট হচ্ছে HTML বয়লার প্লেট ডাউনলোড করতে হবে, আর বুটস্ট্র্যাপ লিঙ্কিং করতে হবে, আর এখানে আপনার জাভা স্ক্রিপ্ট আর লিঙ্কিং করতে হবে। এই হইলে আপনার কুইক স্টার্ট রেডি। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন কিভাবে কুইক স্টার্ট তৈরি করবেন? হ্যাঁ, আমি আবার বলছি কিভাবে ডাউনলোড করবো, এটা তো দেখানো যাবে না, বুঝছেন? আপনার হচ্ছে বয়লার প্লেট ডাউনলোড করবেন, একটা জিপ ফাইল পাবেন, ওইটাকে এক্সট্রাক্ট করবেন। করলে আপনার আপনার যেগুলো পাবেন সে তার মধ্যে আপনার এই 4টা ফাইল, অর্থাৎ এখানে দেখেন CSS, IMG, JS, এই 3টা ফোল্ডার, আর নিচে আর 3টা ফাইল ফেভিকন, ইন্ডেক্স HTML আর অ্যাপল টাচ আইকন, এই 3টা রেখে বাদবাকি সবই ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে যেটা হলো সেটা আপনার কুইক স্টার্ট। এরপরে আপনি বুটস্ট্র্যাপ ডাউনলোড করবেন। বুটস্ট্র্যাপ ডাউনলোড করবেন getbootstrap.com এই ঠিকানা থেকে। তারপরে সেখান থেকে আপনি ওখান থেকে ডাউনলোড করার পর CSS এর মধ্যে দিবেন হচ্ছে বুটস্ট্র্যাপ মিন CSS, আর JS এর মধ্যে দিবেন বুটস্ট্র্যাপ মিন JS। দুইটা ফাইল আপনি নতুন এক্সট্রা অ্যাড করলেন। এই দুইটা ফাইলকে আবার আপনার ইন্ডেক্স HTML এ দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে? CSS এর হচ্ছে প্রথমে দিতে হবে বুটস্ট্র্যাপ মিন CSS কে, তারপরে দিতে হবে হচ্ছে বুটস্ট্র্যাপ JS মিন JS কে। তাহলে আপনার কুইক স্টার্ট রেডি। এখন ক্লিয়ার? আচ্ছা, আরো যদি ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে এই যে এইটা রেকর্ড হচ্ছে, এইটা দেখে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ বলেন।
হ্যাঁ, থিম সিএসএস এটা লাগবে না, কারণ থিম সিএসএস ওইখানে জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বুটস্ট্র্যাপের অনেক থিম হয়, সেই থিমগুলো মানে কোনটা কোনটা চেঞ্জ করলে বুটস্ট্র্যাপে, যেমন আমরা বুটস্ট্র্যাপের ডিফল্ট কালার বাটন প্রাইমারি, এটার কালার কিন্তু একই রকম, এই কালারগুলো চেঞ্জ করার জন্য ওখানে জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমরা বুটস্ট্র্যাপের থিম বানাবো না, আমরা বানাবো হচ্ছে একটা ওয়েবসাইটের টেমপ্লেট, এই জন্য ওইটা আমাদের লাগবে না। আচ্ছা, তাহলে আপনারা কুইক স্টার্ট পর্যন্ত বুঝতে পারছেন। এখন এবার লেআউট এবং টেমপ্লেটিং সম্পর্কে দেখেন। লেআউট এবং টেমপ্লেটিং সম্পর্কে এখানে দেখেন, আমি প্রথমে কি করেছিলাম, এখানে এরিয়া আকারে ভাগ করে নিয়েছিলাম। যেমন এখানে কয়টা এরিয়া আছে আপনারা বলেন, আমি টেমপ্লেটটা টোটালি দেখাচ্ছি, কয়টা এরিয়া আছে বলেন, আপনারা গুনতে থাকেন। এই দেখেন, এই বর্ডারটা তো কিন্তু এরিয়া না, বর্ডারটা আমরা বর্ডার টপ দিয়েই দিতে পারছি। এইটা একটা এরিয়া, ঠিক আছে। তারপরে নিচে এইটা একটা এরিয়া, তারপরে দেখেন এইটা একটা এরিয়া, তারপরে এইটা একটা এরিয়া। তাহলে কয়টা এরিয়া হচ্ছে? 5টা এরিয়া হচ্ছে। তো 5টা এরিয়া এখানে কিভাবে দেবো? ডিপ ক্লাস আন্ডারস্কোর এরিয়া ইন্টু 5, তাই না? এবার কন্ট্রোল ধরে দিলে কি হবে? 5টা এরিয়া হয়ে যাবে। তারপরে এবার আমরা এরিয়াগুলোর নাম দিয়ে দেব। এখানে দেখেন এরিয়াগুলোর কি নাম হতে পারে। এরিয়াগুলোর নাম আমি এখানে যদি আমি জেপিজি দেখি, এরিয়াগুলোর নাম আপনারা বলেন। হেডার এরিয়া। আচ্ছা, আপনি বলেন, আপনি যেহেতু বুঝতে পারছেন না নতুন, আপনি বলেন দ্বিতীয়টার নাম কি দেব, কি এরিয়া দেব? না, আপনাকে বলেন না, আপনি বলেন। অর্থাৎ এই যে এই এরিয়াটার নাম কি দিতে পারি? হ্যাঁ, অ্যাডভার্টাইজ এরিয়া। তারপরে বলেন নিচে এটা গ্যালারি না, এই যে এই অংশটুকু, এটা আপনার মানে এটা আপনার নাউন, তো যে কোনো কিছু আপনি দিতে পারেন। এটা আপনি মনে করেন এখানে ইমেল আছে, আপনি দিলেন যে ইমেল সাবস্ক্রিপশন এরিয়া। তারপরে এবার আপনার নিচে দিলেন যে টেস্টিমোনিয়াল এরিয়া, এরপরে নিচে দিলেন যে ফুটার এরিয়া। অর্থাৎ আমরা কি করলাম এতক্ষণ ধরে? এরিয়াগুলো কমপ্লিট করে নিলাম। তো এই প্রত্যেকটা এরিয়ার মধ্যে আমাদের একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা মানে ওয়েবসাইটের নির্দিষ্ট একটা উইডথ থাকে। বুটস্ট্র্যাপের উইডথ দিয়ে যেহেতু আমরা করব, বুটস্ট্র্যাপের উইডথ আমরা দিব। তো সেই জন্য আমরা প্রত্যেকটা এরিয়ার মধ্যে আমাদের কি লাগবে, এখানে দেখেন প্রত্যেকটা এরিয়ার মধ্যে আমার লাগবে ডিপ ক্লাস কন্টেইনার, তারপরে এবার কন্টেইনারের মধ্যে ডিপ ক্লাস রো, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের লাগবে। এরপরে আপনি কয়টা কলাম নিতে চান সেটা নেবেন। তো যেহেতু আমাদের প্রত্যেকটার মধ্যে এটা লাগছে, সেই জন্য আমরা কি করব, প্রত্যেকটার মধ্যে এটা দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের লাগবেই, তাই না? অর্থাৎ কন্টেইনার আর রো এই জিনিসটা আমার প্রত্যেকটা এরিয়ার মধ্যে লাগবে না? এইটা কিন্তু আমার প্রত্যেকটার মধ্যেই লাগবে, মাস্ট বি, আমাকে দিতেই হবে। কারণ দেখেন এখানে যে পিসিটা দেখেন প্রত্যেকটা কিন্তু একই সমানে আছে, অর্থাৎ প্রত্যেকটা এই অংশটুকু হচ্ছে একটা কন্টেইনার। এই কন্টেইনার কিন্তু আমার দেওয়াই লাগবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ, এইটার উইডথ বুটস্ট্র্যাপ থেকে আসবে, আপনার উইডথ দিতে হবে না, বুটস্ট্র্যাপ অটো উইডথ চলে আসবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে 1170। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1170। যখন একটা টেমপ্লেট বুটস্ট্র্যাপ টেমপ্লেট আপনাকে দেওয়া হবে, সেটার উইড 1170 থাকবে। অর্থাৎ ডিজাইনার জানে যে বুটস্ট্র্যাপে কত উইড, সেই অনুযায়ী করবে। দেখা যাচ্ছে কোনো টেমপ্লেটে আপনার উইড এরকম আপনার 1170 না, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে আগে ডিসকাস করে নেবেন যে এই টেমপ্লেট কি বুটস্ট্র্যাপ দিয়ে করব নাকি নরমালি করব। ক্লায়েন্ট যদি বলে যে বুটস্ট্র্যাপ দিয়ে করো, তাহলে ক্লায়েন্টকে আবার মেসেজ দিতে হবে যে বুটস্ট্র্যাপের উইড হচ্ছে 1170, সো আই হ্যাভ টু ইনক্রিজ উইড যদি কম থাকে, অথবা যদি বেশি থাকে বলতে হবে সো আই হ্যাভ টু ডিক্রিজ উইড, সেক্ষেত্রে আমাকে উইড কমাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি প্রত্যেকটার মধ্যে কন্টেইনার আর রো নিয়ে নিলাম, বুঝতে পারছেন? তো এরপরে দেখেন, এরপরে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটার কলাম কয়টা করে আছে। অর্থাৎ এখানে দেখেন এখানে কয়টা কলাম আছে, একটাই কলাম আছে। অর্থাৎ এখানে একটা কলাম থাকলে এখানে কি নিতে হবে, ডিপ ক্লাস কল এমডি 12। আপনারা নেবেন কি এলজি। কেন এলজি নেবেন? আপনারা বড় স্ক্রিনের জন্য করছেন, আমার এক স্ক্রিনটা প্রজেক্টর বলে ছোট, আমার মনিটরটা কিন্তু বড়ই,
কিন্তু প্রজেক্টর বলে ছোট, এই জন্য আমি কি করলাম, ডি কল এমডি নিলাম। এই এমডি এলজির ব্যাপারটা আমি আরো বুঝাই দেবো না, যে কখন এমডি এলজি লাগবে বা মোবাইল সাপোর্ট যখন রেসপন্সিভ যাবে তখন এটা বুঝাই দেবো। আচ্ছা, কল এমডি 12। তারপর আমি প্রত্যেকটা কলামগুলো যদি চান যে প্রত্যেকটা করে নিতে পারি, এখানে দেখেন যে এখানে আছে হচ্ছে আরো তিনটা কলামের জন্য আমার কি লাগবে, এখানে এই যে এই রোতের মধ্যে ডিভ ক্লাস কল এমডি 4x3, অর্থাৎ আমার 3টা লাগবে, 3টাই আমি দিয়ে নিলাম। তারপরে দেখেন এখানে কয়টা লাগবে, 2টা লাগবে। এখানে নিব কি, ডিভ ক্লাস কল এমডি 6x2, তাহলে এখানে 2টা নিলাম। ঠিক একইভাবে টেস্টিমোনিয়াল একটা লাগবে, কল এমডি 12। তারপরে এখানে দেখেন এখানে কয়টা লাগবে, বুঝতে পারছেন এই অংশটুকু কিভাবে আমরা একটা লেআউট করতে পারি, বুঝতে পারছেন? এই অংশটুকু বুঝতে পারলে আপনার বুটস্ট্র্যাপের অনেক কিছুই বুঝতে পারবেন। আর এখনই বুঝতে পারার কোনো অবকাশ নাই, এটা পরে বুঝলেও চলবে, ঠিক আছে? এখন হালকা জেনে রাখলে চলবে। হ্যাঁ, প্রত্যেকটাতে আমাদের কন্টেইনার লাগবেই, মাস্ট বি, আমাকে কন্টেইনার দিতে হবে। কন্টেইনার না দিলে কল mg12 এগুলো কাজ করবে না। অর্থাৎ কন্টেইনার দিয়েই হচ্ছে উইড দিয়ে ঘেরা হয়, তারপরে তার মধ্যে রো নিতে হয়, রো নিয়ে তারপরে তার মধ্যে আপনার কলাম নিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপের সিস্টেম, এটা আপনাকে করতে হবে। আচ্ছা, এবার দেখেন যে প্রত্যেকটা আমি এগুলা নিয়ে নিছি। এখন আমি এখানে এইটা আমাদের ইমেজ হিসেবে যাবে, তো আমরা এই অংশটাকে একটা নাম দিব। ডিভ, প্রত্যেকটা কলামের মধ্যে কন্টেন্ট নেওয়ার আগে আমি একটা ডিভ নিব, ডিভ ক্লাস। এখানে দেখেন যে হেডার টেক্সট, এটা নিলাম। এবার হেডার টেক্সটের মধ্যে আমার কি কি হবে এগুলো আমি দেই। প্রথমে এটা আমাদের ইমেজ হবে, তো এই জন্য ইমেজ স্ল্যাশ লোগো পিএনজি, আমি পিএনজিটা সেভ করব, আগেই করে নিচ্ছি আর কি, ঠিক আছে? তারপরে আমাদের টেক্সট, এখানে টেক্সট হবে প্যারাগ্রাফ দিয়ে। আমি এটা দিয়ে দিলাম। আর এরপরে এই যে আইকনগুলো বলেছিলাম যে ফন্ট অসাম ব্যবহার করতে হবে, তো ফন্ট অসাম ব্যবহারের সিস্টেমটা দেখেন, আমরা কিন্তু ফন্ট অসাম ডাউনলোড করেছি। যেমন করে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করলাম না এই টেমপ্লেটটাতে, ঠিক একইভাবে ফন্ট অসাম ইনস্টল করতে হবে। কিভাবে দেখেন, এইখানে দেখেন যে আমি ফন্ট অসামটা ডাউনলোড করছি না, ফন্ট অসামে জাস্ট একটা সিএসএস কল করতে হবে, এছাড়া আর কিচ্ছু না। এখানে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট অসামের যে ফন্টস ফোল্ডারটা সেটা নিতে হবে। আপনার যদি আগে থেকে এই ফন্টস ফোল্ডার থেকে থাকে সেক্ষেত্রে এই ফাইলগুলো এখানে নিতে হবে, প্লাস এরপরে সিএসএস ফোল্ডারের মধ্যে ওদের যে সিএসএস এর ফন্ট অসাম মিন সিএসএস সেটা নিতে হবে। যেমন করে বুটস্ট্র্যাপ করলাম ঠিক একইভাবে এখানে আমি এবার এইচটিএমএল এর এখানে আমি সিএসএস ফন্ট অসাম মিন, ব্যাস ইনস্টল হয়ে গেল। বুঝতে পারলেন ফন্ট অসাম কিভাবে ইনস্টল করে? বুঝতে পারছেন? একটা টেমপ্লেটে এইভাবে যে কোনো টেমপ্লেটে আপনি ফন্ট অসাম ইনস্টল করতে পারেন। ফন্ট অসামে কি কি আইকন আছে দেখেন, এখানে প্রচুর পরিমাণে আইকন আছে, যার মধ্যে আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে ম্যাক আইকন, অ্যান্ড্রয়েড আইকন আর উইন্ডোজ আইকন, তাই না? তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু খুব সহজেই খুঁজতে পারি, কন্ট্রোল এফ দিয়ে MAC ম্যাক লিখলে এখানে পাওয়া যাওয়ার কথা। আচ্ছা, এটা নাই, WINDOWS উইন্ডোজ, এই দেখেন আছে, মানে অ্যাপল লিখে হয়তো সার্চ করতে হবে, APPLE অ্যাপেল, এই যে অ্যাপেল আইকন, তারপরে এই যে অ্যান্ড্রয়েড আইকন, তারপরে নিচে দেখেন উইন্ডোজ আইকন, প্রত্যেকটাই আছে, ঠিক আছে? তাহলে আমরা আইকনগুলো ব্যবহার করব কি করে? এখানে যদি প্রত্যেকটা আইকনের উপর ক্লিক করেন, যেমন FA অ্যাপল, এটার উপর ক্লিক করলাম, এখানে বলে দিয়েছে যে আইকন ইউজ করতে হলে FA অ্যাপল দিলে আইকন চলে আসবে, ঠিক আছে? এই আইকন ব্যবহার করার সুবিধা কি? এই আইকন আপনি যে কোনো কালারের করতে পারবেন, অর্থাৎ আমরা যদি ফটোশপ থেকে আইকন করি সেক্ষেত্রে আইকনের কোনো কালার করতে পারবো না। তারপরে আইকনের কোনো ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে আসবে না। আইকনের সাইজটা কিন্তু আমরা কমাতে বাড়াতে পারবো না, কমালে যদি বাড়াই সেক্ষেত্রে আইকনটা ফেটে যাবে। যেমন ছোট্ট একটা ছবি যদি অনেক বড় করি ফেটে যাবে না, কিন্তু এই আইকন যদি আমি অনেক বড় করি তাও ফাটবে না, ঠিক আছে? ফন্ট অসাম আইকনের সুবিধাটা হচ্ছে এটা। তো এই আইকন নিতে হলে কি করতে হবে দেখেন, এখানে আমাদের কয়টা আইকন আছে? 3টা আইকন আছে। তো এই 3টা আইকনকে যাতে আমরা সিলেক্ট করতে পারি সেজন্য আমরা একটা ডিভ নিতে পারি এখানে,
অর্থাৎ ডিপ ক্লাস আইকনস, অথবা মানে আইকনস না নিয়ে অন্য নাম নিতে হবে, কারণ আইকনস নামে সিএসএস ক্লাস থাকতে পারে। এখানে দেখেন যে পি আছে, পি এর পরে এবার আমি নিলাম যে ডিপ ক্লাস আওয়ার আইকনস, বা যে নামে দিতে চান। তো আমরা দিলাম এফ এ অ্যাপেল আইকন, তারপরে এফ এ অ্যান্ড্রয়েড, তারপরে দিব হচ্ছে এফ এ। এই লেখাগুলো পাইলাম কোথায়? ফন্ট অসামের সাইট থেকে, তাই না? তো এখন দেখেন আমি যদি এটা রান করি, অর্থাৎ রান করে আমি দেখবো যে আমার আইকনগুলো পাইছে কিনা। এই ফাইলটা রান করেন, দেখেন এই যে আইকনগুলো পাইছে। আইকনগুলো যদি আমি দেখেন অনেক বড় করে যদি ফেলি, এখানে মনে করেন যে আমি একটা এমনি স্টাইল দিয়ে আপনাদের দেখাই যে উইড 500 পিক্সেল। আচ্ছা, এখানে ও সরি, উইড হবে না, আইকন বড় করতে হলে এখানে ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ। এখানে দেখেন আইকন কি কোনো ফাটছে? কোনো প্রকারের কোনো ফাটছে? দেখেন আইকনের কালার করতে পারবো, কালার গ্রিন। দেখেন আইকনের কালার গ্রিন হয়ে গেছে। ফটোশপ থেকে নিলে আমি কি পারতাম না, অসম্ভব ব্যাপার। ফটোশপ থেকে নিলে ফটোশপে করে আনতে হতো। দেখা যাচ্ছে আমি আইকনের হোভারে একটা কালার দিতে চাচ্ছি, যে আইকনের উপর কার্সর নিলে আরেকটা কালার হবে। সেক্ষেত্রে আমি কিন্তু সিএসএস দিয়ে যা করা যায় আইকন দিয়ে তা করতে পারবো। দেখা যাচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড করলাম রেড এখানে, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিলে আমার এটা বর্ডার রেডিয়াস হবে, বা 500 পিক্সেল দিলে একদম গোল হবে। প্যাডিং 50 পিক্সেল, ঠিক আছে? অর্থাৎ আমি কিন্তু আইকনকে যা ইচ্ছা সেটাই করতে পারছি, কিন্তু আইকন এক চুল পরিমাণও ফাটবে না। ঠিক আছে, বুঝতে পারছেন কেন আমরা ফন্ট অসাম ব্যবহার করব? একটা আইকনকে কাস্টমাইজ করার জন্য। অর্থাৎ ফন্ট অসামে অনেক আইকন আছে, এখানে দেখেন প্রায় এখানে মানে উল্লেখ করা আছে যে এখানে মোট কতটা আইকন আছে। এখানে চিট শিটে এখানে পাওয়া যাবে। এখানে যাই হোক, এই যে অনেক এই চিট শিট গুলো আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন এক লাইনে কয়টা আছে। প্রচুর আইকন আছে, যে আইকনগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ফন্ট অসামের আইকন নিলাম। আচ্ছা, ফন্ট অসাম নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই যে চিট শিটের এই পেজটা টোটাল সেভ করে নেবেন, তাহলে এটা অফলাইন ভার্সন হয়ে গেল। এখান থেকে আপনি জাস্ট কোডটা নেবেন, নিয়ে ওইখানে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ শিওর, অবশ্যই সেভ করে দেব। হ্যাঁ অবশ্যই আসবে। এই দেখেন আমি সেভ করলাম না। এবার যদি আমি এটা ওপেন করি এইচটিএমএল এ, ফায়ারফক্সে বা গুগল ক্রোমে, সেক্ষেত্রে এই যে চলে আসলো এখানে। ও আচ্ছা, এখানে আইকনগুলো আসছে না, যাই হোক। এখান থেকে এমনি পাবেন যে কোন আইকনগুলো এখানে আসছে, সেই সিএসএস ক্লাসগুলো অন্তত পাবেন। যে ক্লাসগুলো পেলেই হলো, আপনি ক্লাসগুলো ব্যবহার করে দেখলেন কোন আইকনটা আসছে, ব্যাস হয়ে গেল। অফলাইনে এভাবে আসে, তবে সবচাইতে মানে পদ্ধতি হচ্ছে যে এই সাইটটাই ডাউনলোড করে ফেলা। সাইট ডাউনলোড করতে পারেন আপনারা, যে কোনো সাইট। এইটা হচ্ছে আপনার এইচট্র্যাক ওয়েবসাইট কপিয়ার। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, আমরা ক্লাসে আগে চলে যাই। হ্যাঁ, এটা বলে দিবেন, মনে করবেন, লিখে রাখেন যে কি করে একটা ওয়েবসাইট ডাউনলোড করে রাখতে হয়, সেক্ষেত্রে আমি এটা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা আইকনগুলো নিয়ে নিলাম এখানে। এটা ইনস্টল করতে দেই। হ্যাঁ, এখানে ডিপ ক্লাস সিঙ্গেল অ্যাডভার্ট এই নামে নিলাম। এবার এখানে দিলাম আই ক্লাস। এখানে দেখেন আইকন কি নিব, আইসিওএন আইকন। তারপরে এখানে এফ এ ড্যাশ, এখানে কি আইকন আছে, সেটিং আইকন আছে, এখানে খুঁজি। আচ্ছা, এখানেই খুঁজি। আচ্ছা, আপাতত না খুঁজে, সময় নষ্ট না করে খুঁজে পাওয়া যাবে। এই যে যেমন এই যে এটা একটা আছে সিওজি, আমি এটা দিতে চাচ্ছিলাম, চোখে বাজছিল বলে। আচ্ছা, এটাই দেই, সিওজি, এফ এ সিওজি, তাই না? আচ্ছা, এবার এই আইকনটা দিলাম। এরপরে একটা H2 দিয়ে টাইটেল হবে অ্যাডভার্ট টাইটেল, আর প্যারাগ্রাফ দিয়ে হবে। আচ্ছা, এই টেক্সটটাই দিয়ে দিই, এবং প্রত্যেকটাতে আমি একই টেক্সট দিই, কারণ টেক্সটটা চেঞ্জ করা যাবে, তাই না? আচ্ছা, এখানে এফ এ স্টার।
আর কি আইকন আছে এখানে, ওয়েব, বা ওয়ার্ল্ড। আচ্ছা দেখি খুঁজি। আচ্ছা খুঁজতে গেলে সময় চলে যাবে, আমি ওইটা বাদ দিয়ে যে আইকন আছে একটা আইকনই থাক, কারণ আইকন পরবর্তীতে নাম চেঞ্জ করে দিলে ওটা হয়ে যাবে। আচ্ছা নেক্সটে আছে আপনাদের এখানে কি আছে, যে গেট নোটিফাইড এনি আপডেটস, অর্থাৎ সেটা আছে এইখানে ডিপ ক্লাস নিউজলেটার সাইন আপ। এখানে আমি দিলাম যে H2 আর এখানে লরেম স্পাম টেক্সট দিয়ে দিই। এরপরে আছে হচ্ছে ইমেল অ্যাড্রেস আর নোটিফাই। আচ্ছা এটার জন্য একটা ডিপ নিয়ে নিই, কারণ আমরা ফর্মকে সিলেক্ট করব, সাবমিট বাটনকেও স্টাইলাইজ করব, আবার হচ্ছে ইনপুট টাইপ টেক্সটকেও স্টাইলাইজ করব, অর্থাৎ ডিপ ক্লাস, হ্যাঁ আচ্ছা একই হয়ে গেল, সাইন আপ ফর্ম দিয়ে দিই। এখানে হচ্ছে ফর্মের মধ্যে ইনপুট টাইপ টেক্সট সাবমিট, আর এখানে প্লেস হোল্ডার, জানেন তো এইগুলা। আচ্ছা তারপরে ডান দিকে আছে একটা ভিডিও। ভিডিওটা কিভাবে আনবো, সিম্পলি vimeo.com এ যাব, যাওয়ার পরে এখানে দেখবেন যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নেব। সাপোজ মনে করেন এই ভিডিওটা, এরপরে এখানে দেখেন এখানে শেয়ার নামে একটা জায়গা আছে, তারপরে এখানে আমরা এমবেড কোডটা নিব, তাই না? এবার নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখেন এই যে প্যারাগ্রাফ আছে এটা দরকার না, আমাদের শুধু দরকার কি আই ফ্রেমের কোডটুকু, বুঝতে পারছেন? এখানে কি করলাম, জাস্ট ভিমিওতে গেলাম, যার পরে এখান থেকে আমি এমবেড কোডটা নিয়ে আসলাম। আপনি যদি এই এমবেড কোডটা একবার রেখে দেন, তার পরবর্তীবার থেকে জাস্ট এই আইডিটা চেঞ্জ করলেই আপনার ওই ভিডিওটা চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি মনে করেন এখন অন্য একটা ভিডিও এমবেড করতে চাই, এই যে এই ভিডিওটার লিঙ্ক দেখেন নিচে চলে আসছে, এই যে 8254 মানে নিউমেরিক সংখ্যা, এই সংখ্যা চেঞ্জ করে দিলে আমার এই ভিডিওটা এমবেড হয়ে যাবে। অর্থাৎ এই এমবেড কোড রেখে দিবেন, যে ভিমিওর এমবেড কোড, ইউটিউবের এমবেড কোড, তাহলে আপনি পরবর্তীতে ওই ভিডিও আইডি চেঞ্জ করলে আপনার ওইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ নির্দিষ্ট ভিডিও দেওয়া যাবে, ভিডিও আপলোড করতে হবে ভিমিওতে, করে তারপরে দিতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে আপনি যদি আপনার ভিডিও কোনো জায়গায় আপলোড না করে দিতে চান, সেটা কেউ করে না, মানে এইটা ভিডিও অনেক সার্ভার খরচ হয়, এজন্য এটা ফ্রি সার্ভারে আপলোড করে সেক্ষেত্রে ইয়া করে। তো সেক্ষেত্রে HTML5 দিয়ে করতে হবে। হ্যাঁ ইউটিউব থেকেও দেওয়া যাবে, সেম ব্যাপার, ইউটিউব থেকে যদি দিতে চান, আমি ইউটিউবে দেখাচ্ছি একটু পরে। তো তারপরে চলে যাই, তারপরে দেখেন এইখানে নিচে আসে হচ্ছে টেস্টিমোনিয়াল। এখানে টেস্টিমোনিয়াল হচ্ছে এই নামের উপর ক্লিক করলে স্পেসিফিক টেস্টিমোনিয়াল দেখাবে। তো এটা হচ্ছে jQuery কাজ, আমি প্রথমে jQuery কাজ আপনাদের দেখাবো না, আগে টেমপ্লেটিংটা করে নিই, তারপরে jQuery চলে যাবো। তো আমি এই অপশনটা বাদ রাখছি, ঠিক আছে? তো নিচের অপশনে চলে যাই, অর্থাৎ আমরা টেস্টিমোনিয়াল এরিয়াটা আপাতত বাদ রাখি। এখানে আমরা গেলাম হচ্ছে একটা মেনু হবে, ডিপ ক্লাস ফুটার মেনু, এবার হচ্ছে ULLIA, এবার এখানে দিলাম যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আদার্স, এই জিনিসগুলো আমি দিলাম। তাহলে আমাদের মোটামুটি লেআউট করা শেষ। এই লেআউটিংয়ের ব্যাপারটা বুঝতে পারছেন? আমি আবার বলি,
সেটা হচ্ছে যে প্রথমে এরিয়া নিয়ে নিতে হবে, কয়টা এরিয়া লাগে। এরিয়ার মধ্যে অবশ্যই কন্টেইনার, রো এবং কয়টা কলাম হবে সেগুলো নেবেন। কলাম ভাগ করার পরে এবার আপনি প্রত্যেকটা কলামের মধ্যে কন্টেন্ট দেওয়ার আগে তার আগে একটা ডিপ নিয়ে নেবেন, যাতে ওইটা আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন। বুটস্ট্র্যাপ কাজে লাগলো, এই যে কন্টেইনারটা বুটস্ট্র্যাপ থেকে আসছে, তারপরে রোটা বুটস্ট্র্যাপ থেকে আসছে, তারপরে এই যে কলমে ভাগ করছে এই ভাগটা বুটস্ট্র্যাপ করে দিচ্ছে। বয়লার প্লেট কাজে লাগছে যে আমার এখানে এই যে এই কোডগুলো, এই জিনিসগুলো আমাদের দেওয়া উচিত ছিল, বয়লার প্লেটে এগুলো আছে। বয়লার প্লেটে আপনার আছে ফেভিকন দেওয়ার ব্যাপারটা আছে, i6 এর যে এই আপনার বাগ ফিক্স সেগুলো আছে। যেমন দেখেন এই টেমপ্লেটটা রান যদি করি, সেক্ষেত্রে দেখেন আমি এখানে যাই, এই টেমপ্লেটটা যখন রান করব তখন এইখানে দেখেন ইনস্পেক্ট করে যদি দেখি, সেক্ষেত্রে দেখেন যে এই যে জেএস, নো, ফায়ার, ফ্লেক্স বক্স, ক্যানভাস, অর্থাৎ এই যে ব্রাউজারের জন্য যতগুলো ইনফরমেশন দরকার সব কিন্তু বয়লার প্লেট জেনারেট করছে। এখান থেকে আপনি স্পেসিফিক স্টাইল দিতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে যেই ব্রাউজারগুলো HTML5 সাপোর্ট করে সেই জন্য আলাদা কোড দিবেন, সেক্ষেত্রে আপনি HTML ক্লাস আপনার ক্যানভাস, কারণ ক্যানভাসটা জেনারেট করবে শুধুমাত্র HTML5 ব্রাউজারগুলো, অন্য ব্রাউজারগুলো কিন্তু জেনারেট করতে পারবে না, এরকম। এছাড়াও বয়লার প্লেটে আরও আছে, আপনার দেখেন এখানে বয়লার প্লেটে আপনার আরও কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে। অর্থাৎ একটা HTML5 ডকুমেন্ট শুরু করতে হলে কি কি লাগে সেই জিনিসগুলো সবই বয়লার প্লেটে দেওয়া থাকে। এখানে আপনার প্লাগইনসগুলো আলাদাভাবে দেওয়ার সিস্টেম বলা আছে, যে কুইরিটা আলাদাভাবে এখানে বলার সিস্টেম আছে, এই জিনিসগুলো। অর্থাৎ আমাদের এইভাবে করলে মানে i7 পর্যন্ত সাপোর্ট করবে বয়লার প্লেট দিয়ে যদি আমরা কাজ করি। এই জন্য আমরা বয়লার প্লেট ব্যবহার করব। এটা মানে স্টার্ট আপ আর কি, স্টার্ট আপের প্রয়োজন আছে, সেইটার জন্য বয়লার প্লেট। আচ্ছা, এবার আমরা সিএসএস এ যাই, মেইন সিএসএস এবার এডিট করি। তো মেইন সিএসএস এ আমাদের কিছু সিএসএস আছে, সেইগুলো তো এখন আমাদের লাগবে না, তাই না? আচ্ছা, এই যে এখানে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো আমাদের এখন কপি করতে হবে, তাই না? তো ক্লাস কপিয়ার নামে একটা সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার এখানে অনলাইন সার্ভিস আছে, সেখান থেকেও আপনি ক্লাসগুলো কপি করে নিতে পারেন। অনলাইন ক্লাস কপি আর HTML লিখে সার্চ করলেই পাওয়ার কথা। এইটা ব্যবহার করলেও হবে, ক্লাস কপি। এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এটা দারুণ একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা দিয়ে অটোমেটিক্যালি ক্লাসগুলো কপি হয়ে যাবে, কপি হয়ে আমার একটা সিএসএস ফাইলে হয়ে যাবে। এই সফটওয়্যারটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করে। আচ্ছা, এই ক্লাস কপিটা ব্যবহার করবেন কিভাবে, আমি এই জিপটা আগে আপনাদের জন্য রেখে দিই। ওপেন ফোল্ডার, আচ্ছা এই ক্লাস কপি আছে exe ফাইলটা, সেটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনার যে HTML সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে ডাবল ক্লিক করবেন, করলে আপনার ক্লাসগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে নতুন একটা ফাইল এখানে চলে আসবে, দেখেন স্টাইল আউটপুট সিএসএস এখানে চলে আসছে। এই স্টাইল আউটপুট সিএসএস যেটা, সেটা থেকে আপনি এখান থেকে দেখেন এই যে ক্লাসগুলো এবার আপনি কপি করে নিতে পারছেন। অর্থাৎ আপনার যত ক্লাসই হোক না কেন সবগুলো এখানে থাকবে। তারপর আপনি স্টাইল আউটপুট এবং ক্লাস কপিটা ডিলিট করে দেন, যেটা আপনার লাগবে না। এরপরে আপনি এবার এখানে সিএসএস এ গিয়ে আপনি এবার আপনার যে সিএসএস সেটা আপনি জাস্ট পেস্ট করে দিবেন। বুঝতে পারছেন? সিম্পল ব্যাপার।
অর্থাৎ আমার কষ্ট করে ওইগুলো কপি করা লাগলো না। আপনার ইন্ডেক্স এইচটিএমএল ফাইলের উপর এটা কাজ করে। ইন্ডেক্স এইচটিএমএল ফাইল যেটা থাকবে সেইটার ক্লাসগুলো কপি হয়ে স্টাইল আউটপুট নামে একটা সিএসএস ফাইল তৈরি হবে এবং সেখানে আপনার ক্লাসগুলো এরকম থাকবে। হ্যাঁ বলেন। হ্যাঁ আইডি কপিয়ার আছে। আইডি কপি করতে হলে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ঠিকানাটা আমি দিয়ে দিব নি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওখানে আইডি ক্লাস দুইটাই করতে পারবেন। মানে আইডি সংখ্যা কম থাকে তো, আইডি মানে হচ্ছে ইউনিক, মানে একটাই থাকবে। একটা ওয়েবসাইটে আইডি রাখলে একটাই আইডি রাখতে হবে, তাহলে কিন্তু W3 ভ্যালিড হবে না, ঠিক আছে? আইডি ব্যবহার করতে হয় খুব কম, এই জন্য এটা ক্লাসের উপর ভিত্তি করে করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা হেডার এরিয়া যেটা, সেখান থেকে কাজ শুরু করি। অর্থাৎ আমাদের ফাইল হচ্ছে এইটা, তাই না? ফটোশপে এটা ওপেন করি। আচ্ছা, এই যে দাগগুলো সরাতে পারেন আপনারা, এটা সরাতে হলে আমি দেই হচ্ছে কন্ট্রোল ধরে এল এর পাশে যে সেমিকোলন আছে সেটা, আর কন্ট্রোল এইচ দিলেও হয় না? দেখি তো এইচ দিলে হয় নাকি। হ্যাঁ, কন্ট্রোল এইচ দিলেও হয়। আচ্ছা, এখন দেখেন এখানে একটা বিষয়, যে পিএইচডি থেকে লেয়ারগুলো আলাদা করার সময় অনেক ঝামেলা হয় আপনাদের। লেয়ারগুলো আলাদা করার জন্য আপনারা নেবেন এই যে এই টুলটা, এই টুলটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলটা নেবেন, নেওয়ার পরে এখানে অটো সিলেক্ট, তারপরে এখানে ক্লিক করবেন লেয়ার, এই দুইটা করবেন। অটো সিলেক্ট এবং লেয়ার করলে এবার লেয়ারের উপরে ক্লিক করবেন, দেখবেন যে এই লেয়ারটা চলে আসছে, আসছে না এখানে? এবার অল্টার ধরে শুধু ওই লেয়ারের উপরে ক্লিক করবো, তাহলে ওইটা বাদে সব জিনিসপত্র হারাই যাবে। অর্থাৎ আমার তো সেটাই দরকার, তাই না? এরপরে কি করবো, ইমেজ থেকে ট্রিম করলে শুধুমাত্র ওই লেয়ারটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি সেভ করব, তারপরে সেভ করব এটাকে কি নামে, পিএনজি, এবং সেভ করব হচ্ছে লোগো পিএনজি নামে, তাই না? সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি আরো কয়েকবার করব, আপনারা দেখে নেবেন। লোগো, এখানে আমাদের আবার হিস্ট্রি থেকে আমি আগের অবস্থায় ফেরত যাই। তারপরে এখানে আমাদের লাগবে হচ্ছে এই যে এই ইমেজটা, এখানে ক্লিক করব, করার পরে অল্টার ধরে এখানে ক্লিক করব, তারপরে ইমেজ থেকে ট্রিম, তারপরে এবার সেভ করব। অর্থাৎ খুব সহজ, খুব বেশি দেরি লাগবে না। তো এই ইমেজটা আমরা জেপিজি সেভ করব। কেন? এখানে কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নাই, যেটাতে ট্রান্সপারেন্ট লেয়ার নাই সেটা আমরা জেপিজিতে সেভ করতে পারি। জেপিজিতে সেভ করলে আমাদের সাইজ কম হবে। এটা সেভ করলাম স্লাইডার বা হেডার বিজি, হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার বিজি নামে সেভ করলাম। তো এছাড়া আমাদের আর কোনো ইমেজ নাই, তাই না? আছে? ইমেজ নাই। তো এখন আমরা কাজে ফেরত যাই, অর্থাৎ আমাদের এইখানে যদি এখন আমরা যাই, সেক্ষেত্রে দেখছি যে লোগোটা আসছে। এখন লোগোটা আসলেই হবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার ব্যাপারে এখানে আমি যেটা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডের সাইজ, যেমন ব্যাকগ্রাউন্ডটা হবে আমার টোটাল হেডার এরিয়াতে, তাই না? এখানে হেডার এরিয়া আমাদের টোটাল যতটুকু আছে ততটুকুতে হবে। এবং আমরা যদি এটার হেডারের সাইজটা দেখি, সেক্ষেত্রে দেখেন এখানে আমি যাই, এখানে হেডারের সাইজ হচ্ছে পিক্সেলে করে নিই। কন্ট্রোল ধরে আর দিলে রুলার আসবে, তারপরে এখান থেকে রাইট ক্লিক করে পিক্সেলস করলে পিক্সেলের মাপটা দেখা যাবে। এবার এখান থেকে আমি যদি যাই, সেক্ষেত্রে কত পিক্সেল দেখেন তো, হাইট, হ্যাঁ 596, অর্থাৎ উপরে 4 পিক্সেল বাদ গেছে, তাহলে আমাদের 600 পিক্সেল হাইট হবে। তো আমি এখানে যাতে হাইটটা আমার কম না হয়ে যায়, সেজন্য আমি এখানে দিলাম মিনিমাম হাইট 600 পিক্সেল। বুঝতে পারছেন কেন মিনিমাম হাইট দিলাম? যাতে কম না হয়ে যায়, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় হাইটটা যাতে কম না হয়ে যায়। তো এবার ব্যাকগ্রাউন্ড দেব কি করে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপরে আইএমজি স্ল্যাশ, এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের নাম হচ্ছে হেডার ড্যাশ বিজি।
ডট জেপিজি, তাই না? এবার ব্যাকগ্রাউন্ডের পজিশনটা নির্ধারণ করব। আচ্ছা, এটা দিয়ে কি নির্ধারণ করলাম? আমি যদি 0 0 দিতাম, 0 0, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ থেকে একদম কোনায় উপরে চলে যাইতো, আর ওয়াই অক্ষ যেটা সেটাতেও উপরে মানে বামে চলে, সরি মানে উল্টা হবে আর কি। এক্স অক্ষ হচ্ছে এই পাশে, ওয়াই অক্ষ হচ্ছে এই পাশে, তা আমাদের সেটা হতো। তা আমি চাচ্ছি দুই অক্ষ থেকেই সেন্টারে আসুক, সেই জন্য অর্থাৎ ইমেজটা সবসময় মাঝখানে থাকবে। তো সেই জন্য আমি কি করলাম, এক্স অক্ষ থেকে সেন্টার, ওয়াই অক্ষ থেকে সেন্টার, দুইটাই সেন্টার হয়ে গেল। এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা এখানে দিব কভার, অর্থাৎ টোটাল পেজটা কভার করে দেবে। তো এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে আপনার ইমেজটা আসবে। আচ্ছা, ইমেজটা আসে নাই, দেখি আমাদের হয়তো বানানে ভুল আছে। হেডার এরিয়া, ডিপ ক্লাস হেডার এরিয়া, হ্যাঁ এটা। আচ্ছা, ইমেজটা পাই নাই, আমাদের ইমেজ দেখি ভুল আছে বানানে, ওখানে যাই। আইএমজি হেডার HEADR, আচ্ছা কপি করে নেই। URL IMG হেডার বিজি জেপিজি। আচ্ছা, ইমেজ ফোল্ডারটা এখানে আমাদের ভুল হয়েছে কি দেখেন, যে আমাদের সিএসএসটা আছে কোথায়, সিএসএস ফোল্ডারের মধ্যে। তো সিএসএস ফোল্ডারের মধ্যে তো আইএমজি ফোল্ডার নাই, তাই না? আছে কোথায়, এক ধাপ আগে, তাই না? সেজন্য এখানে কিন্তু আমাদের এক ধাপ আগে যাইতে হবে। এক ধাপ আগে যাইতে হলে ডট ডট স্ল্যাশ। কেন দিলাম এটা বলেন তো? ওই ফোল্ডার থেকে ব্যাক আসলাম, ব্যাক এসে তারপরে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন, এখন দেখেন আমাদের যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা কিন্তু সেন্টার হয়েছে এবং মাঝখানে আসছে, এবং টোটাল পেজ আপনি যদি কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করি, যত ছোট করব আমার কিন্তু ওই ইমেজটা টোটাল স্ক্রিন জুড়ে হবে। আমি যদি বড় করি সেক্ষেত্রেও কিন্তু একই সেম কেস, মাঝখানে আসবে এবং সেটা আপনাদের মানে পুরা স্ক্রিন জুড়ে আসবে। কিন্তু আমি যদি এসআরসি করে বা ওইভাবে দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা আসতো না। বুঝতে পারছেন কি ব্যাকগ্রাউন্ড কভারের কাজ? তো এটা হচ্ছে আমরা ইমেজটা দিলাম। এখন আমরা এই টেক্সটগুলোকে সেন্টার করব, অর্থাৎ এইটা আমাদের আসবে কোথায়, এটা দেখেন সেন্টার অবস্থায় আছে। তো এখানে একটা মোবাইলের ছবি ছিল, যাই হোক ওটা আমাদের নিতে ভুল হয়েছে, এটা আমরা এখন নিয়ে নিই। অর্থাৎ এই যে এইটা এবং এইটা, এই দুইটা ইমেজ ট্রিম জেপিজি হেডার বিজি। আচ্ছা, তাহলে এটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এইটাকে নিচে নামাবো। তো নিচে নামাবো তার আগে আমরা এই যে এটাকে কালার টালার স্টাইল এগুলো দিয়ে তারপরে নিচে নামাবো। কারণ এখানে দেখেন, যদি এখনই নিচে নামাই সেন্টার করে ফেলি, পরবর্তীতে যদি আমি এই ফন্ট সাইজগুলো বাড়াই দেই সেক্ষেত্রে সেন্টার থেকে একটু নিচে নেমে আসবে না? তো সেই জন্য আমার উচিত হবে কি, একটা ডিপকে কমপ্লিট করে নেব, তারপরে সেই যতটা হাইট দখল করে তারপরে তাকে মার্জিন টপ দিয়ে নিচে নামাই নিয়ে আসবো। বুঝতে পারছেন এটা? আচ্ছা দেখেন, এটার হচ্ছে আমি যদি দেখি যে এটার ফন্ট সাইজটা কত, এবং ফটোশপ থেকে এখন মেজার করে নেব। যেমন এটার হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে 24 পিক্সেল, কালারটা হবে কি সাদা। তাহলে হেডার টেক্সটের হচ্ছে ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার সাদা। তো এবার দেখেন, এবার যদি আমি দেখি সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল, কিন্তু এই দিকে চলে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটার একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিলে এটা যাবে না। অর্থাৎ আমরা যদি দেখি এখান থেকে এখানকার উইডথ কত, 460 পিক্সেল। এবং দেখেন এই যে আমার কন্টেইনার শুরু হয়েছে এখান থেকে, তাই না? নিচে এটার সাথে যদি মেজার করি, এটার সাথে কন্টেইনার শুরু হয়েছে না, কিন্তু হেডারটা আছে একটু এই দিকে। তাহলে এখান থেকে এইটুকু যতটুকু ততটুকু আমার মার্জিন লেফট দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমার এইটুকু কতটুকু হয়, সেক্ষেত্রে আমার উইডথ দেখছি 100 পিক্সেল এদিকে আছে। তাহলে এখানে দিয়ে দিব আমি উইডথ 460 পিক্সেল, মার্জিন লেফট এখানে দিলাম আমি 100 পিক্সেল। এবার আমি দেখেন, এবার যদি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন ঠিক আছে। এখন আমরা উপর থেকে নিচে নামায় নিয়ে আসতে পারবো, কিন্তু তার আগে আমাদের আইকনগুলো ঠিক করতে হবে। অর্থাৎ আইকনগুলো কি আছে দেখেন, এখানে আইকনগুলো আছে হচ্ছে এইভাবে, ব্যাকগ্রাউন্ডটা এরকম হবে, বর্ডার রেডিয়াস হবে, প্লাস আপনার হচ্ছে হোভার যখন করব তখন এটা হবে।
তো সেই জন্য এখানে দেখেন আইকনগুলো কিন্তু লিঙ্কিং আছে, তো আমরা তো লিঙ্কিং করি নাই, তো লিঙ্কিং করে দিই, তাই না? যেহেতু এখানে আইকনের উপর ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হওয়ার কথা। অর্থাৎ আমরা এখন লিঙ্কিং করে দিলাম। তো এবার আওয়ার আইকনস এর মধ্যে আছে কি, আমাদের এ আছে, আছে না? এ দিলাম। এর মধ্যে আছে কি, আই আছে, আছে না? তো এখন আমরা কি করব, যেটা হচ্ছে আওয়ার আইকনস এ, এইটার এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা কালার এই জিনিসগুলো এখন দিব। তো এখানে দেখেন যে আওয়ার আইকনস এর কালারটা হবে হচ্ছে সাদা। তারপরে আমরা প্যাডিং দেই 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড হ্যাশ 333, তারপরে এবার মার্জিন রাইট 10 পিক্সেল। অর্থাৎ এইগুলা কেন দিলাম আমি বোঝাই দিচ্ছি। এগুলা দিলাম হচ্ছে আইকনগুলোকে আমরা প্রথমে কি দিলাম, কালার দিলাম, কালার দিয়ে এটাকে সাদা করলাম। দ্বিতীয় কি করলাম, এটাকে হচ্ছে প্যাডিং দিলাম যাতে এই যে জায়গাগুলো বাড়ে। তৃতীয়ত কি করলাম, মার্জিন রাইট দিলাম যাতে ডান দিকে সরে যায়। তো এখন আমরা দেখছি যে মার্জিন রাইট একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য মার্জিন রাইট 10 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল দিলে আমার এখন এরকম হয়ে গেল। তো এরপরে এটাকে হোভার করলে একটা কালার হবে। তো আমরা কালারের জন্য গতদিন একটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম যে কালারটা নেওয়ার জন্য। সফটওয়্যারটার নাম কি, পিক্সি। অর্থাৎ এবার আমরা এই যে এই কালারটাই নিয়ে নিই এখান থেকে। তো এবার আইকন এ হোভার, ব্যাকগ্রাউন্ড কালারটাই তো চেঞ্জ হবে, তাই না? তো এবার দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা এটা উপর থেকে নিচে নিয়ে আসবো। এখানে যদি আমরা ইন্সপেক্ট করেই নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখেন এটা একটু বাইরে বের করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কারেন্ট হবে না। এখানে আপনার এই দেখেন হাতের চিহ্ন দিয়ে দিচ্ছে, অর্থাৎ যখনই হোভার হবে তখনই এটা ইয়ে থাকবে। যদি কারেন্ট হতো সেক্ষেত্রে হাতের চিহ্নটা থাকতো না। এখানে ডিজাইনার উল্লেখ করে দিয়েছে যে হোভারে হবে এই হাতের চিহ্নটা মানে। আচ্ছা, তাহলে এবার আমরা হেডার টেক্সট যেটা, সেটাকে এখন কি করতে পারি, মার্জিন টপ 25 পিক্সেল থেকে শুরু করি, তারপরে আমাদের এইখানে যতটুকু দরকার আর কি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 160 পিক্সেল দিলে আমাদের এটা মাঝখানে আসছে। তাহলে আমরা এটা, সরি ভুল জায়গায় দিয়ে দিছি, হ্যাঁ এ তে দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এটা আমরা করে ফেললাম যে অর্থাৎ আমাদের এই সেকশনটা কিন্তু কমপ্লিট, হেডার এরিয়া। তো আমি আপনাদের জন্য বাকি যে অংশটুকু সেইটুকু আগামী দিনে টাস্ক হিসেবে রাখি। অর্থাৎ নিচের এই অংশটুকু আপনারা পারবেন না, মানে যতটুকু পারেন ততটুকু করে আনতে হবে আর কি। অর্থাৎ আজকে ফন্ট আসাম দেখা হলো, লেআউট টেমপ্লেটিং দেখা হলো। এখানে ভিডিওটা আসছে না কারণ আমাদের অনলাইনে থাকতে হবে এই ভিডিও আসার জন্য, অফলাইনে আসবে না। অর্থাৎ এখানে এই যে HTTP দিলেই আসবে, এবার আসবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইমেজ হিসেবে রাখতে পারি, পরবর্তীতে যখন আমরা লাইভে যাব তখন এটা দিব। আর ভিডিওটা আসবে মানে এখানে আপনার অনলাইনে যখন হয় তখন HTTP না দিলেও আসে। যেমন এর আগে আমরা দেখিয়েছি যে এই যে এইখানে যখন এই যে jQuery এখানেও কিন্তু একটা ছিল না, আমরা দিয়ে দিছি কিন্তু আলাদা। অর্থাৎ এই যে এখানে চেক করে নেবে যে HTTP আছে কিনা। বুঝলাম না, মানে এইখানে ক্লিক করলে স্লাইড হবে, মানে এখানে তো স্লাইডারের দরকার নাই এখানে। ও এই উপরে স্লাইডার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড স্লাইডার ইউজ করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আছে, সুপার সাইজ স্লাইডার আছে, সেটা ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে স্লাইড হবে। হ্যাঁ ফুল স্ক্রিন, এটাও আপনার কিন্তু 600 পিক্সেল, তো এটাও ফুল স্ক্রিন। আর এছাড়াও আপনার এই নিভো স্লাইডার আছে, নিভো স্লাইডার ব্যবহার করতে পারেন।